আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এনআরবির সদস্য বন্ধুকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য হে প্রভু, উদ্বুদ্ধ করো আমাদের প্রকৃত বন্ধুত্বে, কখনো যেন না হয়ে বিস্তৃত। সংস্কৃতি ও বংশের ভিন্নতায় নির্বিশেষে আমরা সকলেই তোমারই সৃষ্টি। সহযাত্রী মানুষের জন্য সেবার ইচ্ছা যেন হৃদয় হয়ে কুসুমিত, যেন ভুলে না যাই আমরাও প্রায়শ সাহায্যের তারে প্রত্যাশী। যখন যেখানে যে এমনি সাহায্যের প্রয়োজন, তখন তোমারই অনুকূলে সেবার জন্য থাকি প্রস্তুত। এনআরবির প্রতীকের যোগ্য মর্যাদা রক্ষায় থাকি সচেষ্ট। আমাদের জীবন যেন বৃথায় কাটিয়ে না দেয়, এ ব্রতে করমোদের দীক্ষিত। এবার আইএসএমের উদ্বোধন করবেন প্রধান অতিথি এবং এনআরসি আমাদের হুঁশিয়ারটা দেওয়া হবে, হুঁশিয়ারে আছে, তারপরেও আমাদের জিপিএসটি মনে হয় বলে দিলে আপনারা সেটা শুনেছেন। www.innerwheelbangladesh.org, তাহলে এটা ভোলার কোনো চান্স নাই, শব্দটা লম্বা হতে পারে, পুরোটা কথা মনে থাকবে। innerwheelbangladesh.org, Bangladesh.org। আমি নাম বলে যাই, যারা আছেন তারা আসেন, আপনারাও বা আপনারা সামনে আসবেন, আমাদের নিয়ে এখানে দাঁড়াবেন। 85-86 জুবাইদা চৌধুরী, ইনারুল ক্লাব অফ আগ্রাবাদ। 86-87 নিয়ে ছিলেন। 87-88 ফারহাদ রহিম, ইনারুল ক্লাব অফ ঢাকা সাউথ। 88-89 নীলুফার মান ভাবে এগিয়ে চলেছে সেবার আনন্দে, একসাথে এক ছন্দে। জয় হোক মানবতায়, জয় হোক সাম্যে, জয় হোক ইনারহুলের বন্ধুত্বে। সকলে বক্তৃতা দিতে গেলে আমার পা লাগে, আর তার উপরে আমার ভাবি একজন সামনে বসে আছেন, যার নাম আসমা আব্বাসী। উনি বলেন যে যারা শিক্ষক তারা মাইক্রোফোন পেলে আর মাইক্রোফোন ছাড়তে চায় না, কিন্তু যারা সঙ্গীত শিল্পী তারা একটা গান করে বলে আর আমি গাইতে পারবেন না, ওটা বলে নেমে যায়। সুতরাং আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমাকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মাত্র 2 মিনিট সময় দিয়েছেন। এই 2 মিনিট সময়ের মধ্যে আমি যতটুকু পারি আমার কথা আমি বলে তাড়াতাড়ি করে নেমে যাব। আচ্ছা, আমাদের আজকের থিম যেটা দেয়া হয়েছে আইএসএমইতে, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ব্রিংস নিউ হোপ। ফ্রেন্ডশিপ ব্রিংস নিউ হোপ, বন্ধুত্ব নতুন আশা সঞ্চার করে, নতুন আশা নিয়ে আসে। আমি বন্ধুত্বের উপর বা ফ্রেন্ডশিপের উপর বক্তৃতা দিলে বহুক্ষণ বলা যায়, তবে এই একটা বন্ধুত্বে আমার একটা মিষ্টি শব্দ, যেটা মানে অনেক বললেও হয়তো কিছুই বলা হয়। আর হোপ ব্রিংস কি আসে, কি হোপ। ছেলে দুজনই যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যার জন্য তাদেরকে বাংলার সাথে পরিচয় করানোর জন্য আমি ওনার বইকে সবার আগে প্রেফার করেছি, যে অন্তত আনন্দের মধ্যে ওদের বাংলা শেখাটা শুরু হোক। তো সেই পড়তে গিয়ে আমার খুবই খুশি। স্টিল ভাই একটু পিছিয়ে আসেন না। 171টি মিনারেল ডিস্ট্রিক্ট আছে, সদস্য সংখ্যা 100,000-এর উপর। এইটি এখন পৃথিবীর সবচাইতে বড় উইমেন্স ভলেন্টারি অর্গানাইজেশন হিসেবে পরিচিতি লাভ করেছে। ইনারিল বন্ধুরা ইনারিল শপথকে সামনে রেখে কখনো যৌথভাবে, কখনো এককভাবে তাদের সীমিত সাধ্য এবং শক্তির মাধ্যমে অবহেলিত দারিদ্র এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সেবা, সহমর্মিতা এবং মমতা নিয়ে। কিন্তু সীমিত শক্তি দিয়ে ইনারভিল
আর কতটুকু করতে পারে? বাংলাদেশের এখন ইফটিজিং ব্যাধিটি মহামারীর মতো মারাত্মক আকার ধারণ করেছে, দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মেয়েকে উত্তপ্ত করার প্রতিবাদ চাওয়ায় মা চাপারানিকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যা করা হলো। শিক্ষক প্রতিবাদ করায় তাকে প্রাণ দিতে হলো। মুন্সিগঞ্জে ইফটিজিং এর প্রতিবাদ মিছিলে সিনথিয়া নামে বিজ্ঞজন এবং সামনে উপস্থিত সুধী মন্ডলী, তো এক্ষুনি আপনাদেরকে যেভাবে একটা থ্রেড দেওয়া হলো যে মোবাইল বন্ধ করে, আমি আমার ক্লাসে যখন ক্লাস নেই আমি আগে নিয়ম করেছিলাম যে তোমাদের ক্লাসে মোবাইল বাজতে পারে না, মোবাইল বাজে ক্লাস থেকে চলে যেতে হবে। তো আমি সেই নিয়মটা দীর্ঘদিন পালন করেছি এবং একদিন আমি একটা মেয়ের একটা মোবাইল বেজেছে, আমার ছেলে মেয়ে মানুষের সমান, কাজে বলছি নিয়ম অনুযায়ী তোমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে হবে। সে ক্লাস থেকে বেরিয়ে গেছে, কি করবে, ক্লাস থেকে বের হয়ে গেছে। ক্লাস শেষ করার পর আমি আবিষ্কার করলাম সে দরজার পাশে তার খাতার মেয়ে দাঁড়িয়ে কান পেতেছে, লেকচারটা শোনার চেষ্টা। আমার এত মনটা খারাপ হলে দেখেছে, এটা আমি কি করলাম? এই নিষ্ঠুরতার তো কোনো অর্থ হয় না। তাই এখন থেকে কাছে মোবাইল বাজে আমি ভান করে যাবে শুনি না, ওদেরকে কাছে থাকতে দিই। কাজে ওটা খুব গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন নেই। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা এখানে আমন্ত্রণ করেছেন। এটা আমার জন্য একটা অত্যন্ত বিরল একটা সৌভাগ্যের ব্যাপার। এখানে বসে থেকে আমি তাকিয়ে যাচ্ছি, আপনাকে দেখছি। অনেকে আছেন যারা আমাদের দেশের অত্যন্ত বড় মানুষজন, আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, তাই না? এবং আমি জানি আপনারা প্রত্যেকেই এর পাশাপাশি আপনারা হয় মা, নাহলে স্ত্রী, নাহলে কন্যা, এবং আপনাদের এমন কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হয় যেটা আমরা পুরুষেরা জানি পর্যন্ত না সেটা কি করে। আমি নিজে জানি, কারণ আজকাল আমি যখন কিছু একটা খুঁজতে হয় আমি বলি আমার বইটা কই গেলো, এখানে রেখেছিলাম বইটা কই গেলো। তখন আমার স্ত্রী আমাকে বলে বইটা তুলে দিয়ে যে তুমি বইটা খুঁজো নাই, তুমি খালি ভান করছো বইটা খুঁজছো, কারণ বইটা এখানে ছিল। আমি আগে এরকম ছিলাম না, কিন্তু আমি একা হোস্টেলে থাকতাম, সব কিছু করতে পারতাম, কিন্তু এখন আমি আবিষ্কার করছি আস্তে আস্তে আমি এখন নিজে কিছুই করতে পারি না। তার কারণটা কি, যে কেউ না কেউ আমাকে সবসময় সাহায্য করছে, এবং আমি জানি সেজন্য আপনাদের অনেক সময় দিতে হয়। মানুষের ক্যারিয়ারের সবচেয়ে যে মূল্যবান সময়টা, সেই সময়টাতে একজন মহিলাকে, একজন নারীকে তার সন্তানকে জন্ম দিতে হয় এবং সন্তান পালন করতে হয়। পুরুষ এবং মহিলার মাঝে এই যে ডিসপ্যারিটিটা আছে, এবং পুরুষ তখন এগিয়ে যায়, মহিলারা পিছিয়ে যায়, এটা মানে যখন থেকে আমি রিয়েলাইজ করা শুরু করেছি তখন আমি নিজে সবসময় আমি খুব ফিল করি যে আমাদের দেশে কিংবা পৃথিবীতে মহিলারা এবং পুরুষরা সমানভাবে হওয়া এটা একটা বড় একটা ব্যাপার, যেখানে আমি কখনোই হতে হবে না। আমি আমার নিজের স্ত্রীর কথা দিয়ে জানি, আমরা দুজনেই পিএইচডি করেছি, তারপরে আমি মানে বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছি, আর আমার স্ত্রী পিএইচডি করার পর সে ঠিক করেছে সে বাচ্চাদেরকে মানুষ করবে। সে তার জীবনের 8টা বছর সে কিছু কারণে বাচ্চাদেরকে মানুষ করেছে, কাজে সে আমার থেকে 8 বছর পিছিয়ে গেছে, তাই না? কিন্তু সে আমার থেকে মেধাবী, আমার থেকে লেখাপড়া ভালো জানে, আমার থেকে সে কার্যক্ষম বেশি। আমাদের ইউনিভার্সিটি যে ভর্তি কমিটি হলো এবার ভর্তি হলো ভালোবাসা, তাই না? এটা যে কি একটা অদ্ভুত রহস্যময় ব্যাপার, সেটা আসলে আমরা কখনো চিন্তা করে পাই না। সেটা আমরা পুরুষ মানুষ কখনো বুঝতে পারবো না, আমরা ধারে কাছে ঘোরাঘুরি করবো, কিন্তু মা এবং সন্তানের ভিতরে যে ভালোবাসাটা সেটা আমরা